গত বেশ কিছু বছরে ইন্ডিয়া যে কয়টা বেস্ট ওটিটি কন্টেন্ট প্রডিউস করেছে সেগুলোর মধ্যে পাতাল লোক তো অবশ্যই প্রথম দিকে থাকবে, এবং এই পাতাল লোকের প্রথম সিজন দেখার পর এতটাই মুগ্ধ হয়েছিলাম যে এইটার দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা ছিল অনেক দিনের। যদিও মাঝখানে কিছু কারণে শুট করে বন্ধ করতে হয়েছে, পলিটিক্যাল প্রেসারে অনেক কিছু লিখে ডিলিট করতে হয়েছে, ফুটেজ নেওয়ার পর সেগুলোকে বাদ দিতে হয়েছে, নাগাল্যান্ডে শুটিং করা নিয়ে ঝামেলা ছিল। সো সবকিছু মিলিয়ে পাতাল লোকের দ্বিতীয় সিজনটা আসতে একটু বেশি সময় লেগে গিয়েছে, বাট আসার পরে দেখার পরে যেটা বুঝলাম যে তাদের গল্পের যে ধার, সেই গল্পের ধারটা এখনো আছে। যেটা সবসময় বলি যে পাতাল লোক দেখা আসলে যারা ফিল্ম মেকিং নিয়ে একটু সিরিয়াস বা যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করতে চায় বা একটু ভালোভাবে জানতে চায় তাদের জন্য পাতাল লোক ইজ ডেফিনেটলি গুড কন্টেন্ট। কারণ ওয়েব সিরিজে গল্প আসলে কিভাবে কাটতে হয়, কিভাবে সিনগুলোকে ডিস্ট্রিবিউট করতে হয়, কিভাবে এপিসোড গুলোকে ভাঙতে হয়, বা সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের খোলস কিভাবে ছাড়তে হয়, এগুলো সম্পর্কে জানার জন্য রাইটিং আসলে কেমন হওয়া উচিত একটা ভালো গল্পের জন্য, সেটা জানার জন্য পাতাল লোক আসলে ডেফিনেটলি মাস্ট ওয়াচ। এগুলো বাদ দিও পাতাল লোক আসলে এবার কেমন করলো সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। খুব কি ভালো হলো, প্রথম সিজনকে কি ছাপিয়ে যেতে পারলো, নতুন কোন ক্যারেক্টার এলো হাতুরাতে আগের মতো, এসব নিয়ে আলাপ থাকবে পুরো কন্টেন্টে। সো এসব নিয়ে আলাপের শুরুতে প্রথমে গল্পটা নিয়ে একটা কথাবার্তা বলা যাক। সেটা হচ্ছে নাগাল্যান্ডে একটা বিজনেস সামিট হয় নিউ দিল্লিতে, যেখানে নাগাল্যান্ডের খুব বড় একজন বিজনেস টাইকুন জনাথন থম তিনি তার হোটেল রুমে খুন হন, এবং এই খুনের পরবর্তী ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন শুরু করে ইমরান আনসারি, যারা পাতাল লোকের প্রথম সিজন দেখেছেন তারা ইমরান আনসারিকে চেনেন, যিনি হাতিরাম চৌধুরী, যিনি হচ্ছেন আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট জয়দীপ আহলাওয়াত। সেই হাতিরাম চৌধুরীর সাবঅর্ডিনেট ছিলেন, যে পরবর্তীতে একজন এসপি অফিসার হয়। সো এই কেসের দায়িত্ব পড়ে তার উপরে, এবং হাতিরাম চৌধুরীও সামহাউ এই কেসে ইনকর্পোরেট হয়ে যান, এবং এই দুইজন মানুষ মিলে যান নাগাল্যান্ডে গিয়ে তারা কেসের ইনভেস্টিগেশন শুরু করেন। এবার এই গল্পটার সাবটেক্সটে অনেক বিষয় আসবে যেগুলো আপনারা পুরো সিরিজটা দেখলে জানতে পারবেন। অনেক ক্যারেক্টার্স আসবে, নতুন নতুন ক্যারেক্টার্স, সেগুলো আপনারা সিরিজ দেখলে জানতে পারবেন। সেগুলো নিয়ে কথাবার্তা না বলে বরং এই সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে কথাবার্তা বলি। সো এই সিরিজের প্রথম পজিটিভ দিক হচ্ছে রাইটিং। যেটা সবসময় বলেছি, সুদীপ শর্মার রাইটিং সবসময় ভালো, যিনি এই কন্টেন্টের ডিরেক্টর এবং রাইটার। এবং যেহেতু এবার নাগাল্যান্ডে ফোকাস করা হয়েছে, এবং আমরা সবাই জানি যে নাগাল্যান্ড সবসময় একটা ক্রাইসিস ড্রিভেন এরিয়া, অনেকটা কাশ্মীরের মতো। সো এই নাগাল্যান্ডের মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করা, সেখানে পলিটিক্যাল সিনারিওকে ইনকর্পোরেট করা, সেখানে কিছু ফিলোসফিক্যাল বিষয় রাখা, বা সেখানে নতুন কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা, এবং সেই ক্যারেক্টারগুলোর মধ্যে ব্যাক স্টোরি ডেভেলপ করা, এই পুরো জিনিসটাই কিন্তু এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। হয় কি যে আমরা যখন কোনো একটা সিরিজ ইদানিং সময় দেখতে বসি, আমাদের একটা অতৃপ্তি থাকে যে শেষে গিয়ে কোনো একটা এমন জায়গায় শেষ করা হয় যেখানে আসলে সব প্রশ্নের উত্তর মেলে না। যেমন আমরা যদি রিসেন্ট উদাহরণ দেই, স্কুইড গেম সিজন 2 এর কথাই বলতে পারবো, যে এমন একটা জায়গায় শেষ হয়েছে যেটা আসলে শেষ হওয়া দরকার ছিল না। যেই দিক থেকে একটা ডিফারেন্স আমরা পাই পাতাল লোকের ক্ষেত্রে, পাতাল লোকের শেষটা যেখানে খুবই স্যাটিসফাইং, এবং এই শেষটা আপনি সব প্রশ্নের উত্তর পেতে বাধ্য। সো এই ব্যাপারটা এখানে ছিল যে শুরুতে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো উত্তরে শেষে গিয়ে দেওয়া হয়েছে। তবে এখানেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে নিউজের থ্রুতে যতটুকু জানতে পারা গিয়েছে যে অনেকটুকু শুট করার পরেও কিছু ফুটেজ ডিলিট করতে হয়েছে, রাইটিং চেঞ্জ করতে হয়েছে ডিউ টু প্রেসার ফ্রম আপার অথরিটি, দ্য রিয়েল পাতাল লোক থেকে। সো এই পাতাল লোকের মানুষ অর্থাৎ আমাদের যে প্রশাসন, সেই প্রশাসন থেকে চাপ আসার কারণে রাইটার, ডিরেক্টর এবং ক্রুকে তাদের গল্পটাকে অনেকটুকুই খোলসের মধ্যে আটকে ফেলতে হয়েছে, যেটা একটা নেগেটিভ সাইড, যেটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো। প্রেসার না থাকলে হয়তো স্টোরিটা আরেকটু ফ্লারিশ করতে পারতো, করেনি, বাট যতটুকু করেছে সেটা কিন্তু আসলে টু গুড। পাতাল লোকের দ্বিতীয় বিউটিফুল পয়েন্ট হচ্ছে জয়দীপ আহলাওয়াত। তার অভিনয় সবসময় দুর্দান্ত, এবং এখানে যেই ক্যারেক্টারটা সে প্লে করছে হাতিরাম চৌধুরী, এবং তার যে কিছু ভালনারেবিলিটি আছে, তার কিছু ন্যায়োনেস আছে, বা তার কিছু ওয়াইডনেস আছে, এই সবকিছু মিলিয়ে সে যে একটা মানুষ, এবং এই ক্যারেক্টারটাকে এমন ভাবেই লেখা হয়েছে, এবং সেটার পোর্ট্রেলটা জয়দীপ আহলাওয়াত এমন ভাবে করেছেন, তার চাহনি, তার অবিশ্বাস, বিশ্বাস সবকিছু মিলেমিশে তিনি এমন একটা চরিত্র যাকে ভালো না বেশে আসলে পারা যায় না। এবং একটা ইন্টারভিউ থেকে জানতে পেরেছি যে সুদীপ শর্মার বাবার ক্যারেক্টার অনুযায়ী তিনি এই জয়দীপ আহলাওয়াতের চরিত্র হাতিরাম চৌধুরী ক্যারেক্টারটাকে লিখেছেন। ইন্টারভিউতে সুদীপ শর্মা বলছিলেন যে তিনি তার বাবাকে সবসময় দেখেছেন যে চাকরি পছন্দ করুক আর না করুক, সে প্রত্যেকদিন সকালে উঠে সিরিয়াস হয়ে চাকরি করতে যাচ্ছে, চাকরি থেকে ফিরছে, অর্থাৎ কাজটাকে সে নিষ্ঠার মতো করে গ্রহণ করছে। সে যদিও জানে যে এই কাজ করে দুনিয়ার খুব বেশি পরিবর্তন সে করতে পারবে না, যেটা জানে হাতিরাম চৌধুরীও, যে সে যে কাজ করছে সেটা করলে সিস্টেম আসলে খুব বেশি পরিবর্তন হবে না, তবুও কাজটা করে যেতে হয়। যেটা গীতাতেও বলা আছে যে তুমি ফলের চিন্তা করো না, তুমি তোমার মতো কাজ করে যাও। সেই বিষয়টারই কিন্তু একটা রিফ্লেকশন আমরা এখানে পাই। এবং জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টারটা খুবই দুর্দান্ত, এবং তার চোখ, মুখ এবং তার গোটা শরীর দিয়ে তার যে অভিনয়, সেটা আসলে মনে রাখবার মতো। পাশাপাশি যারা সাপোর্টিং কাজ ছিলেন, সেখানে ইশওয়াক সিং এর কথা বলতে পারি, তিলোত্তম সোমের কথা বলতে পারি, তাদের অভিনয় ভালো, বাট তাদের কাছ থেকে আসলে অতটা ওয়াও অভিনয় পাওয়া যায়নি যেটা আসলে জয়দীপ আহলাওয়াতকে ছাপিয়ে যেতে পারে। তারা পাশাপাশি সাপোর্টটা ভালোই দিয়েছে, বাট যদি আমরা একজন উইনার বেছে নিতে পারি সেটা অবশ্যই হাতিরাম চৌধুরী বা জয়দীপ আহলাওয়াত।
থার্ড যে বিউটিফুল পয়েন্ট পাতাল লোকে সেটা হচ্ছে স্টোরি ট্রিটমেন্ট। আমরা প্রথমে বলেছিলাম স্টোরি ন্যারেশন বা স্টোরি স্ট্রাকচার, এবার বলবো স্টোরি ট্রিটমেন্টটা। যখন আপনি একটা গল্প বলছেন, সেটা পলিটিক্যাল গল্পই হোক বা সেটা ইমোশনাল গল্পই হোক বা খুব সেন্সিটিভ একটা গল্পই হোক না কেন, আপনাকে এই গল্পটা বলার ক্ষেত্রে সৎ থাকতে হবে এবং নিউট্রাল থাকতে হবে। এবং এই নিউট্রালিটি এবং অনেস্টি হচ্ছে একটা গল্প ঠিকঠাক ভাবে এক্সপ্রেস করা বা এক্সিকিউট করার সবচেয়ে প্রধান শর্ত, যেটা আমরা এই কন্টেন্টের ক্ষেত্রে পাই। এবং এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সবগুলো কথা বলতে পারছি না ডিউ টু স্পয়লার। যেটা বলা সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকেই তার খুব সাটল ভাবে টাচ করেছে, খুব বেশি ভেতরেও ঢুকেনি, খুব বেশি বাইরেও থাকেনি। যে কথাবার্তা বলা হচ্ছে সেগুলো ফোর্স ফিড না, স্পুন ফিড না, আপনাকে নিজে বুঝে নিতে হবে এবং নিজে বুঝে নিজের মতো করে একটা পিওভি তৈরি করতে হবে। এবার আসি পাতাল লোকের নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্টের সংখ্যা খুব কম, বাট যেগুলো আছে সেগুলো আসলে ইগনোর করার মতো না। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে আপনি এই সিজন থেকে কোনো সিগনিফিকেন্ট ক্যারেক্টার পাবেন না। এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা দুর্বলতা, কারণ যদিও এই সিজনে কিন্তু তিলোত্তম সোম যে মেঘনা চরিত্র অভিনয় করেছে বা আরো যে ক্যারেক্টারগুলো ছিল তাদের কিন্তু ফ্লারিশ করার সুযোগ ছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি, বা চরিত্রের যে গাঁথনি সেটা আরেকটু ফ্লেশ আউট করলে বোধহয় জিনিসটা আরেকটু সুন্দর হতো বলেই বিশ্বাস, যেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। সো এই সিজন থেকে কিন্তু আমরা কোনো সিগনিফিকেন্ট ক্যারেক্টার যাকে নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলা যায় সেরকম আমরা পাবো না। দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্ট হচ্ছে সেটার কথা আমরা প্রথমে একটু আগে বলেছি, যে ডিউ টু পলিটিক্যাল প্রেশার এন্ড আদার প্রেশার্স এবারে গল্পটা কিন্তু একটা সারফেস লেভেলের। মানে প্রথম সিজনের গল্পটা যেখানে একেবারে পাতাল লোকের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে গিয়ে গল্পটা বলা হয়েছিল, এবার আর সেভাবে গল্পটা বলা সম্ভব হয়নি। আর নাগাল্যান্ডের যে গল্পটা আমরা এখানে দেখি সেটা আসলে অনেকটুকু ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাওয়ার মতো, ধরি মাছ নাচি পানির মতো, যে কারণে এই গল্পটা দেখলে আসলে প্রথম সিজনের যে তৃপ্তি, একটা সাফোকেটিং যে একটা স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু আমরা এই সিজনের ক্ষেত্রে পাবো না। তবে এই দুইটা নেগেটিভ পয়েন্ট বাদ দিয়ে যদি আমি বাকিটুকুর কথা বলি, তাহলে পাতাল লোক ইজ ডেফিনেটলি মাস্ট ওয়াচ, কারণ এখানের স্টোরি ন্যারেশন, স্টোরি এক্সিকিউশন এবং এখানে গল্পটাই এতটা দুর্দান্ত এবং মাস্টার ক্লাসের মতো, এই কন্টেন্ট না দেখা মানে বিশাল বড় মিস। সো অবশ্যই কন্টেন্টটা দেখুন। সো এই ছিল আজকে রিভিউ, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।